আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো গতদিন আমরা পড়েছিলাম ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দুইটা নিয়ম, আউফবাউম নিয়ম এবং হুন্ডের নিয়ম। তাহলে আজকে আমরা আলোচনা করব তৃতীয় যে নিয়মটা আছে পাউলির বর্জন নীতি, সেটা নিয়ে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। তাহলে আমরা আজকে আলোচনা করব মেইনলি পাউলির বর্জন নীতি। তো চলো শুরুতেই আমরা পাউলির বর্জন নীতির একটু পরিচয় দেখে নিই। তাহলে 1925 সালে লিনাস পাউলিং নামক একজন বিজ্ঞানী এই নীতিটি প্রদান করেন এবং ওনার নীতির বিবৃতিটা হলো একটি পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। অর্থাৎ একটা পরমাণুর যে কোনো দুটি ইলেকট্রন, সে যে কোনো দুটি ইলেকট্রন হতে পারে একই অরবিটালের দুটি ইলেকট্রন অথবা ভিন্ন ভিন্ন অরবিটালের দুইটা ইলেকট্রন। তাহলে আমরা যদি যে কোনো দুইটা ইলেকট্রনের জন্য যদি কোয়ান্টাম সংখ্যাগুলোর মান নির্ণয় করি, তখন দেখবো যে তাদের ক্ষেত্রে চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না। তো এক্ষেত্রে দেখো একটু কনফিউজিং ব্যাপার আছে যে একটি পরমাণু, দুটি ইলেকট্রন, চারটি কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলো নিয়ে একটু কনফিউশন তোমাদের মধ্যে সৃষ্টি হতে পারে। তো এই কনফিউশনটা এড়ানোর জন্য আমি তোমাদের সুবিধার্থে মনে রাখার জন্য একটা টেকনিক দিয়েছি। এই মনে রাখার টেকনিকটা দেখো, 124। আমরা একটা সংখ্যা পড়বো 124, যেখানে 1 দিয়ে কি বোঝায়, আমরা 1, 2 এবং 4 আসলে এগুলো দিয়ে কি বোঝায় সেটা দেখে নিই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 দিয়ে বোঝাচ্ছি একটা পরমাণু, 2 দিয়ে দুটি ইলেকট্রন এবং 4 দিয়ে হচ্ছে চারটি কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ আমার সাথে একসাথে করতে পারো, 1 দিয়ে হচ্ছে একটি পরমাণু, 2 দিয়ে দুটি ইলেকট্রন এবং 4 দিয়ে হচ্ছে চারটি কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ একটি পরমাণুর দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, অন্তত একটা না একটা ভিন্ন হবেই। তো চলো আমরা উদাহরণের সাহায্যে এই পাউলির বর্জন নীতিটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। তো এক্ষেত্রে একদম সিম্পল উদাহরণ হিসেবে আমি নিয়েছি হিলিয়াম মৌলটিকে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো যে হিলিয়ামের ক্ষেত্রে যেহেতু দুটি ইলেকট্রন আছে, সেজন্য তার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2। ঠিক আছে, তাহলে এই যে দুইটি ইলেকট্রন আছে, এই দুটি ইলেকট্রন পাউলির বর্জন নীতি এটা অনুসরণ করে কিনা সেটা প্রমাণটা আমরা দেখিনি। চলো তাহলে এই জন্য আমরা এই দুইটা ইলেকট্রনের জন্য চারটা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করি। তো চারটা কোয়ান্টাম সংখ্যা কি কি? এম, এল, এম, এস। ঠিক আছে, তাহলে প্রথম ইলেকট্রনের জন্য যদি আমরা নির্ণয় করতে যাই, দেখো প্রথম ইলেকট্রন যেহেতু এখানে 1s, সেই জন্য আমরা বলতে পারি যে প্রথম ইলেকট্রনটা অবশ্যই 1s অরবিটালে যেহেতু গেছে, সেই জন্য তার n এর মান হচ্ছে 1 এবং s উপশক্তি স্তর বলে তার l এর মান হচ্ছে 0। এবং s উপশক্তি স্তরের ক্ষেত্রে আমরা জানি m এর মানও হচ্ছে 0, অর্থাৎ s উপশক্তি স্তর অরবিটাল শুধুই একটা 0। এবং সেক্ষেত্রে তার স্পিন, যেহেতু ইলেকট্রন আমার প্রথম দুইটা আছে এখানে, আমরা প্রথম ইলেকট্রনের জন্য হিসাব করছি বলে তার স্পিনটাকে আমরা সাধারণত +½ হিসেবে ধরে নিই। অর্থাৎ কোনো একটা অরবিটালের মধ্যে যখন ইলেকট্রন যায়, তখন সেক্ষেত্রে আমরা সাধারণত প্রথম ইলেকট্রন স্পিনটাকে আমরা +½ হিসেবেই ধরে নিই। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ইলেকট্রনের জন্য যদি আমরা নির্ণয় করি, দ্বিতীয় ইলেকট্রনের জন্য দেখো, দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রেও যেহেতু দ্বিতীয় ইলেকট্রনটা 1s অরবিটালে গেছে, সেজন্য আমরা বলতে পারি এখানে n এর মান 1, l এর মান 0, m এর মানও 0 এবং স্পিন যেহেতু এটা দ্বিতীয় ইলেকট্রন, তার জন্য স্পিনটা হচ্ছে -½ তাহলে দেখো এখন যদি আমরা এই দুইটা ইলেকট্রনের জন্য যদি কোয়ান্টাম সংখ্যাগুলোর মানের দিকে একটু ভালো করে লক্ষ্য করি, তখন দেখব যে ক্ষেত্রে তিনটি কোয়ান্টাম সংখ্যার মান একই এবং একটি হচ্ছে ভিন্ন, অর্থাৎ চারটা কোয়ান্টাম সংখ্যার মান সমান নয়। এখন প্রশ্ন হতে পারে যে সবসময় কি স্পিন কোয়ান্টাম সংখ্যাটা ভিন্ন হবে, অন্যগুলো কি ভিন্ন হতে পারে না? হ্যাঁ, উত্তরটা হচ্ছে সবসময় যে স্পিন কোয়ান্টাম সংখ্যাটা যে ভিন্ন হবে তা নয়, এখান থেকে অন্য যে কোনো কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হতে পারে। ঠিক আছে, এক্ষেত্রে একাধিক কোয়ান্টাম সংখ্যার মানও ভিন্ন হতে পারে, তবে কমপক্ষে একটা হলেও ভিন্ন থাকবে। ঠিক আছে, তো আমরা প্রথমে একটা সহজ উদাহরণ দিয়ে দেখেছি, এখন আসি আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দিয়ে। দেখো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা তোমরা জানো যে 1s2, 2s2, 2px2, 2py1 এবং 2pz1। এখন এখানে আমি যে কোনো দুইটা ইলেকট্রনের জন্য এই পাউলির বর্জন নীতির প্রয়োগটা দেখতে পারি। তো আমি এখানে উদাহরণ হিসেবে নিয়েছি, দেখো 2s এর মধ্যে যেহেতু দুইটা ইলেকট্রন আছে, 2s এবং 2px এই দুইটা অরবিটালের মধ্যে যেহেতু দুইটা করে ইলেকট্রন আছে, সেজন্য আমি এই দুইটা অরবিটালের দুইটা ইলেকট্রনের জন্য পাউলির বর্জন নীতির প্রয়োগটা ব্যাখ্যা করব। তোমরা এখান থেকে যে কোনো দুটি ইলেকট্রন দিয়ে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আমি আপাতত দেখাচ্ছি 2s
2 এবং 2px2 এখানকার দুটি ইলেকট্রন দিয়ে, তাহলে আমি যদি 2s এর দ্বিতীয় ইলেকট্রনের জন্য যদি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করি, তখন দেখো এখানে যেহেতু 2s, তাহলে n এর মান কত আসবে? নিশ্চয়ই তোমরা জানো যে n এর মান হচ্ছে 2 এবং s উপশক্তি স্তর বলে l এর মান হচ্ছে 0। তো l যেহেতু 0, তাহলে m ও 0, এবং যেহেতু এটা দ্বিতীয় ইলেকট্রন স্পিনটাকে আমরা সাধারণত -12 ধরি, তাহলে সেক্ষেত্রে স্পিন কোয়ান্টাম সংখ্যার মান আমরা পাচ্ছি কত? -12। তার 2s এর দ্বিতীয় ইলেকট্রনের জন্য আমরা চারটা কোয়ান্টাম সংখ্যার মান পাচ্ছি 2, 0, 0 এবং -12। এখন আসা যাক 2px এর দ্বিতীয় ইলেকট্রনটার জন্য, অর্থাৎ 2px এর মধ্যে যে দুইটি ইলেকট্রন গেছে তার মধ্যে আমি দ্বিতীয় ইলেকট্রনটার জন্য যদি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করি, তখন সেখানে দেখবো এই ক্ষেত্রেও কি n এর মানটা 2 এবং p উপশক্তি স্তর বলে l এর মান আসবে 1 এবং px অরবিটাল বলে l এর মান হচ্ছে m এর মান হচ্ছে -1। এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে l ইকুয়ালস টু যখন 1 হয় তখন m এর মান হয় কয়টা? তিনটা, -1, 0, 1। তো তিনটা মান যেহেতু, সেজন্য আমরা যদি সিরিয়ালি লিখি -1, 0, 1 এবং অ্যালফাবেটের সিরিয়ালি যদি লিখি px, py, pz, তাহলে আমাদের px এর জন্য m এর মানটা কত আসে? -1। এটা আমি আগেই তোমাদের যখন কোয়ান্টাম সংখ্যাগুলো আলোচনা করেছিলাম সেই ক্ষেত্রে বলেছিলাম যে px এর জন্য m এর মান হচ্ছে কত? -1। এবং যেহেতু আমরা এক্ষেত্রে দ্বিতীয় ইলেকট্রনের জন্য হিসাব করছি, তাহলে দ্বিতীয় ইলেকট্রনের জন্য স্পিনের মান হচ্ছে অবশ্যই -12। তাহলে এক্ষেত্রে দেখো এই যে দুইটি ইলেকট্রনের জন্য আমি তুলনা করছি, তাহলে এই দুটি ইলেকট্রনের মধ্যে n এর মান একই, s এর মান একই, তাহলে বাকি দুটো কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে ভিন্ন। অর্থাৎ যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হয় না। তাহলে এটাই হচ্ছে মূলত পাউলির বর্জন নীতি। তো আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। এই প্রশ্নটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে একটি অরবিটালের মধ্যে দুইটির চেয়ে বেশি ইলেকট্রন থাকতে পারে না কেন? এটা তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে দিতে পারে। তাহলে এর উত্তরটা আমরা দেখিনি। যে কোনো উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা 2l+1, এই সূত্রটা আমরা আগেই পড়েছিলাম ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা পড়ার সময়। যে কোনো একটা উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল সংখ্যা আমরা নির্ণয় করতে পারি এই সূত্র দিয়ে 2l+1। তো শিক্ষার্থীরা, এখন আমরা এখানে l এর মান যদি ভিন্ন ভিন্ন বসাই, তাহলে ভিন্ন ভিন্ন উপশক্তি স্তরের মধ্যে কয়টা অরবিটাল থাকতে পারে সেটা আমরা নিশ্চয়ই নির্ণয় করতে পারবো। এখন মনে করি আমি s উপশক্তি স্তরের জন্য হিসেব করছি, তাহলে s উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল আছে কয়টা? দেখো এই সূত্রের মধ্যে যদি আমরা বসাই s উপশক্তি স্তরের জন্য l এর মান হবে কত? 0। তাহলে l এর মান যদি আমরা 0 বসাই, তাহলে এখানে অরবিটাল সংখ্যা পাবো দেখো 2 × 0+1 অর্থাৎ একটি। তাহলে s উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল আছে কয়টা? একটা। অর্থাৎ s উপশক্তি স্তরে অরবিটাল শুধু একটাই, এর কোনো ভাগ নেই। s অরবিটাল সব দিক থেকে একই। তাহলে এখন যদি আমরা ধরে নিই যে 1s, তো আমি s উপশক্তি স্তরটা ধরেছি কি প্রথম কক্ষপথে, তাহলে আমরা পাচ্ছি কত? 1s। তাহলে এখন যদি 1s এর মধ্যে তিনটা ইলেকট্রন থাকে, তাহলে দেখো এই তিনটে ইলেকট্রনের জন্য যদি আমরা কোয়ান্টাম সংখ্যাগুলো মান হিসেব করি, তাহলে প্রথম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান কিরকম আসে? দেখো যে প্রথম ইলেকট্রনটার জন্য কোয়ান্টাম সংখ্যার মান আসবে n এর মান 1, l এর মান 0, m এর মান 0 এবং s এর মান হচ্ছে +12। অর্থাৎ প্রথম ইলেকট্রনের জন্য আমরা স্পিনটাকে কত ধরি? +12। তাহলে নিশ্চয়ই মানগুলো তোমরা বুঝতে পেরেছো, যেহেতু এগুলো আগে প্র্যাকটিস করা হয়েছে। তো দ্বিতীয় ইলেকট্রনের জন্য যদি আমরা একইভাবে হিসাব করি, n এর মান 1, l এর মান 0, m এর মান 0 এবং s এর মান হচ্ছে -12। দ্বিতীয় ইলেকট্রনের জন্য কি হয়? স্পিন -12। এখন যদি 1s এর মধ্যে তিনটা ইলেকট্রন থাকে, অর্থাৎ যদি আমরা ধরি যে তিনটা ইলেকট্রন আছে, তখন সেক্ষেত্রে কি হতে পারে যে তৃতীয় ইলেকট্রনের জন্য আমাদের n এর মান পাবো কত? দেখো n এর মান পাচ্ছি 1, l এর মান 0, m এর মান 0 এবং স্পিন হচ্ছে +12। এখন প্রশ্ন হচ্ছে এখানে স্পিনটা আমরা +12 ধরতেছি কেন? এখন তোমরা নিশ্চয়ই জানো, উত্তরটা দিতে পারবে আমাকে। আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম শুধু দুই ধরনের, অর্থাৎ ঘূর্ণনটা শুধুমাত্র দুই ধরনের হয়। একটা ছিল ঘড়ির কাঁটার দিকে আর একটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে আমরা কি ধরেছিলাম? -12 এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে +12। অর্থাৎ ইলেকট্রনগুলোর স্পিন শুধু দুই ধরনের হয়, +12 এবং -12। তো এক্ষেত্রে প্রথম ইলেকট্রনটা যেহেতু ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে দ্বিতীয় ইলেকট্রনটা ঘুরবে ঘড়ির কাঁটার দিকে এবং তৃতীয় ইলেকট্রনটা হবে আবার কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে +12, -12, +12 এভাবে রিপিট হতে থাকবে। এখন দেখো যদি আমরা
প্রথম এবং তৃতীয় এই দুইটা ইলেকট্রনের দিকে যদি লক্ষ্য করি, এই দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান দেখো, এখানে 1 1 0 0 0 0 প্লাস আপ, অর্থাৎ এই দুইটা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চারটা কোয়ান্টাম সংখ্যার মানই সমান হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের বস পাউলি কি বলেছেন, যে যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না। সেজন্য বসের কথা মেনে নিয়ে আমরা বলতে পারি, যেহেতু একটা পরমাণুর যে কোনো দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হবে না, সেজন্য একটা অরবিটালের মধ্যে দুইটার চেয়ে বেশি ইলেকট্রন থাকতে পারবে না। কারণ দুইটার চেয়ে যদি বেশি ইলেকট্রন থাকে, তখন সেক্ষেত্রে একাধিক ইলেকট্রনের জন্য আমরা চারটা কোয়ান্টাম সংখ্যার মানই সমান পেয়ে যাব, যেটা পাউলির বর্জন নীতি অনুযায়ী সম্ভব নয়। সেজন্য বলা যায় একটি অরবিটালে দুইটির চেয়ে বেশি ইলেকট্রন থাকা পসিবল না। ঠিক আছে, তাহলে আশা করি উত্তরটা বুঝতে পেরেছো। এখন আসি, আমাদের আরেক ধরনের প্রশ্ন আসতে দেখা যায় বোর্ড কোয়েশ্চেন। এটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে বা উচ্চতর দক্ষতায় আসতে পারে, তবে আমার মতে এটা মোটামুটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসার উপযোগী। দেখো আমাদের স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পাউলির বর্জন নীতি অনুযায়ী দেখা যে পি উপশক্তি স্তরে 6টির চেয়ে বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায়, আমরা উত্তরটা একটু দেখে নিই। তাহলে দেখো, আমরা জানি যে কোনো একটা উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল সংখ্যা হচ্ছে 2l+1। এখন যেহেতু আমাকে প্রশ্নে পি উপশক্তি স্তরের কথা বলা হয়েছে, সেজন্য আমরা দেখব যে পি উপশক্তি স্তরের মধ্যে কয়টা অরবিটাল আছে। তাহলে পি উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল সংখ্যা দেখো, পি উপশক্তি স্তরে আমরা অরবিটাল সংখ্যা কত পাবো, 2l+1। এখানে l এর মান কত বসাবো, নিশ্চয়ই তোমরা বলতে পারবে যে l এর মান বসাবো এখানে আমরা 1। পি উপশক্তি স্তরের জন্য l এর মান হচ্ছে 1, তাহলে l এর মান যদি আমরা 1 বসাই তাহলে পাবো 2 × 1+1 অর্থাৎ 3টা। তাহলে পি উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল আছে 3টা, এবং 3টা অরবিটালের নামও তোমরা নিশ্চয়ই জানো যে px py pz। এখন আমরা পাউলির বর্জন নীতি অনুযায়ী জানি যে একটি অরবিটালে সর্বাধিক 2টি বিপরীত স্পিনযুক্ত ইলেকট্রন থাকতে পারে, অর্থাৎ একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারে। যেহেতু এখানে 3টা পি অরবিটাল আছে, তাই আমরা বলতে পারি যে 3টা পি অরবিটালের মধ্যে সর্বোচ্চ 6টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারবে। একটা অরবিটালে 2টা করে, 3টা অরবিটালে মোট 6টা, অর্থাৎ 6টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারবে। ঠিক আছে, তাহলে পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টা পর্যন্ত ইলেকট্রন থাকতে পারবে, 6টার চেয়ে বেশি ইলেকট্রন থাকা সম্ভব নয়। তো আশা করি উত্তরটা তোমরা বুঝতে পেরেছো। এখন আসা যাক, তোমাদের জন্য একটা কাজ দেওয়া যাক। তোমাদের কাজটা হচ্ছে দেখাও যে এফ উপশক্তি স্তরে 14টির চেয়ে বেশি ইলেকট্রন থাকতে পারে না। তা তোমাদের এটা কিন্তু যে কোনো একটা উপশক্তি স্তর দিয়ে পরীক্ষা আসতে পারে। হয়তো আমি পি উপশক্তি স্তর দিয়ে করাইছি, এফ উপশক্তি স্তরটা তোমাদের কাজ হিসেবে দিয়েছি, বাড়ির কাজ হিসেবে। এখন হয়তো পরীক্ষা দেখবে সেটা এস বা ডি উপশক্তি স্তর দিয়েও আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের ঘাবড়ানোর কিছুই নেই, শুধুমাত্র আমরা এক্ষেত্রে কি চেঞ্জ করবো, দেখো যেটা দিয়ে আসুক না কেন, এস পি ডি এফ যেটা দিয়ে পরীক্ষা আসুক, আমরা এক্ষেত্রে চেঞ্জ করবো কার মান, শুধুমাত্র এল এর মান। অর্থাৎ আমরা বিভিন্ন উপশক্তি স্তরের জন্য শুধু এল এর মানটাই যদি চেঞ্জ করে দিই, তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। একই নিয়মে আমরা সমাধান করতে পারবো আশা করি। তো এই কাজটা তোমরা আমাকে আগামীকাল করে দেখাবে, ঠিক আছে? তাহলে আসা যাক এরপরের টপিকস। আমাদের আরো কিছু প্রশ্ন আসতে দেখা যায় পাউলির বর্জনীতি থেকে, যেমন আমি এক্ষেত্রে দিয়েছি দেখো অক্সিজেনের ইলেকট্রোবিন্যাস। অক্সিজেনের ইলেকট্রোবিন্যাসটা আমরা জানি 1s2 2s2 2px2 2py1 এবং 2pz1। তো এক্ষেত্রে আমি মূলত হুন্ডে নিয়ম অনুযায়ী তাদের স্পিন সহ দেখিয়েছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। সেট নির্ণয় করা বলতে বোঝাচ্ছে কি, সবগুলো কোয়ান্টাম সংখ্যার মান আমাকে নির্ণয় করে দেখাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সর্বশেষ কক্ষপথ বলতে অক্সিজেনের কোন কক্ষপথটাকে আমরা বোঝাচ্ছি? নিশ্চয়ই উত্তরটা হচ্ছে কি দ্বিতীয় কক্ষপথ। যেহেতু অক্সিজেনের মধ্যে কক্ষপথ আছে 2টা, তাই সর্বশেষ কক্ষপথ বলতে বোঝাচ্ছে তার দ্বিতীয় কক্ষপথ। এখন শিক্ষার্থীরা দেখো তো, দ্বিতীয় কক্ষপথের মধ্যে কয়টা ইলেকট্রন আছে? এস এর মধ্যে 2টা, পিএক্স এর মধ্যে 2টা, পিওয়াই তে 1টা, পিজেড 1টা। তো নিশ্চয়ই বলতে পারো যে এখানে মোট 6টা ইলেকট্রন আছে। ঠিক আছে, তাহলে অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রনের প্রত্যেকটার জন্য আমাদেরকে কোয়ান্টাম সংখ্যাগুলোর মান নির্ণয় করে দেখাতে হবে। তো এটা প্রশ্ন দেখে আসলে ঘাবড়ানোর কিছু নেই, খুবই সহজ উত্তরটা। তোমরা আশা করি যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকে, অনেক ইজিলি তোমরা এটার অ্যান্সার দিতে পারবে। তো চলো আমরা উত্তরটা দেখিনি, আমরা উত্তরটা কিভাবে লিখবো। প্রথমে দেখো আমি তোমাদেরকে স্ক্রিনের উপরের দিকে ইলেকট্রোমিনিস্টার দেখিয়েছি। আবার এখন যেহেতু আমাদেরকে 4টা কোয়ান্টাম সংখ্যার একটা সেট নির্ণয় করে দেখাতে হবে, সেজন্য আমি এই ধরনের একটা ছক করব। প্রথমে ইলেকট্রন সংখ্যা, এরপর 4টা কোয়ান্টাম সংখ্যার নাম,
এরপর দেখো আমি প্রথম ইলেকট্রনের জন্য নির্ণয় করবো। এখন শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করো, দ্বিতীয় কক্ষপথের প্রথম ইলেকট্রনটা কিন্তু এস উপশক্তি স্তরে যায়। তাহলে আমরা প্রথম ইলেকট্রনটা যেহেতু 2s এর মধ্যে যায় সেজন্য লিখতে পারি যে এখানে n এর মান হচ্ছে 2, এবং নিশ্চয়ই জানো যে s এর জন্য l এর মান 0, m এর মানও 0, এবং প্রথম ইলেকট্রনের জন্য আমরা স্পিনটা ধরবো +1/2। তো যেহেতু এটা আগে অনেকবার রিপিট করেছে সেজন্য এটাকে আমি আর ব্যাখ্যা করছি না। দ্বিতীয় ইলেকট্রনটা যাবে কোথায়? 2s এর মধ্যে, কারণ 2s এবং 2p এর মধ্যে 2s এর শক্তি কম, অর্থাৎ n+l নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে 2s টাকে আগে পূর্ণ করবে, 2s পূর্ণ করার পরে ইলেকট্রন 2p তে যাবে। তাহলে দ্বিতীয় ইলেকট্রনটা যাবে কোথায়? 2s এ। তাহলে 2s এর জন্য আমরা সেক্ষেত্রে n l m নির্ণয় করবো, এবং s এর মানটা দেখো, তো যেহেতু এটা দ্বিতীয় ইলেকট্রন তাহলে তার স্পিনটা আমাকে ধরতে হবে +1/2। ঠিক আছে, তাহলে আমরা দুইটা কোয়ান্টাম সংখ্যার জন্য দেখো ইজিলি কোয়ান্টাম সংখ্যা, দুইটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যা হলো মান হিসেব করে ফেলেছি। এখন আমাদের বাকি আছে আর 4টা। তাহলে দেখো তৃতীয় ইলেকট্রনটা যায় মূলত 2px এই অরবিটালে। ঠিক আছে, তাহলে দেখো একটু হিসাব করে দেখো, এখানে দুইটা, এরপর 2px এর মধ্যে একটা, 2py তে একটা, 2pz এ একটা। তাহলে 3 নম্বর ইলেকট্রনটা যাবে কোথায়? 2px এ, 4 নাম্বারটা 2py তে, 5 নাম্বারটা 2pz এ, এবং ষষ্ঠ যে ইলেকট্রনটা আছে সেটা যাবে আবার 2px এ। তো এটা তো আমরা হুন্ডের নিয়মে পড়েছিলাম। এখন আমরা আসি তৃতীয় ইলেকট্রন, যেহেতু এটা 2px অরবিটালে যায় সেজন্য এখানে n এর মান পাবো কত? 2, p উপশক্তি স্তর বলে l এর মান হচ্ছে 1, px অরবিটাল বলে m এর মান হচ্ছে -1, এবং যেহেতু এটা প্রথম ইলেকট্রন সেজন্য তার স্পিনটা হচ্ছে +1/2। ঠিক আছে, তাহলে এখন আসা যাক চতুর্থ ইলেকট্রনে যাবে কোথায়? 2py তে। তো 2py এর জন্য একইভাবে আমরা মান নির্ণয় করেছি, আশা করি এগুলো বুঝতে পারছো। এখানে বাকিগুলো পারবে আশা করি। এখানে m এর মানটা দেখো, যেহেতু এটা py অরবিটাল সেজন্য m এর মান হচ্ছে 0। পঞ্চম ইলেকট্রনটা যাচ্ছে 2pz এ, তো 2pz বলে এখানেও আমরা কোয়ান্টাম সংখ্যাগুলোর মান নিশ্চয়ই হিসাব করতে পারবো। এখন ষষ্ঠ ইলেকট্রন যাবে কোথায়? আবার 2px এ। এখন 2px এ যেহেতু ইলেকট্রনটা দ্বিতীয়বার গেছে সেজন্য তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে এখানে স্পিনটা হচ্ছে -1/2। তাহলে আমরা দেখো কোয়ান্টাম সংখ্যাগুলোর মান যদি দেখি, তাহলে এখানে ষষ্ঠ ইলেকট্রনটা যেহেতু 2px এ গেছে সেজন্য তার জন্য কোয়ান্টাম সংখ্যাগুলোর মান হচ্ছে n এর মান 2, l এর মান 1, m এর মান হচ্ছে -1, এবং স্পিনটা হচ্ছে -1/2। তাহলে এইভাবে আমরা এই 6টা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যাগুলোর মান ইজিলি নির্ণয় করতে পারি। তাহলে দেখো এটা যদি তোমাদের বেসিক যদি ক্লিয়ার থাকে, অনেক অল্প সময়, সর্বোচ্চ তোমাদের 2 মিনিট লাগবে বা 3 মিনিট লাগবে, এর মধ্যে কিন্তু তোমরা 3 নাম্বার বা 4 নাম্বার যত নাম্বারের জন্য আসুক এই প্রশ্নটা তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে, এবং 3 নাম্বার বা 4 নাম্বার ইজিলি তোমাদের খাতায় যুক্ত করতে পারবা। ঠিক আছে, শিক্ষক থেকে তোমরা এই নাম্বারটা সহজে আদায় করে নিতে পারবা যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকে। তো এরপরে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নির্দিষ্ট ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয়। অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে কোন একটা মৌলের নির্দিষ্ট একটা ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে বলে, এবং এই প্রশ্নটাও তোমাদের প্রয়োগ বা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের মধ্যে আসে। যেহেতু প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় আসে সেজন্য আমাদের প্রথমেই আমরা একটা দেখো এটা আনসারটা কিভাবে করবো সেটা দেখে নিই। তাহলে মনে করি আমাকে প্রশ্নের মধ্যে দিয়েছে যে ক্লোরিনের 17তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাকে স্পেসিফিক একটা ইলেকট্রন কিন্তু বলে দিয়েছে যে ক্লোরিনের 17তম ইলেকট্রন। এখন এই 17তম ইলেকট্রনের জন্য যদি আমরা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে যাই, তাহলে আমাদের প্রথমেই যা করতে হবে সেটা হলো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস লিখতে হবে। ইলেকট্রন বিন্যাস লিখার পরে এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 17তম ইলেকট্রনটা কোন অরবিটালে যায় সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা তোমরা দেখতে পাচ্ছ যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তো 3p5 এর মধ্যে কিভাবে দেওয়া হয় দেখো তো, প্রথমে px এর মধ্যে একটা, py এর মধ্যে একটা, pz এর মধ্যে একটা, এরপর আবার px আবার py। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইলেকট্রন দিয়ে পূর্ণ করি। তো এখন দেখো 3s পর্যন্ত যদি তোমরা হিসাব করো, 3s পর্যন্ত মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 12টা। তাহলে আমরা বলতে পারি যে 13তম ইলেকট্রনটা যাবে কোথায়? px এ, 14 নাম্বারটা যাবে py তে, 15 নাম্বারটা যাবে pz এ, 16 নাম্বারটা যাবে px এ, 17 নাম্বারটা যাবে py তে। এটা আমি একটু ব্যাখ্যা করছি তোমাদের সামনে, কারণটা অনেকের মাথায় এরকম হতে পারে, মনে হতে পারে, এরকম চিন্তা আসতে পারে যে 3s পর্যন্ত তো 12টা ইলেকট্রন, এরপর px এর মধ্যে 2টা, 14টা ইলেকট্রন, py এর মধ্যে 2টা, 16টা ইলেকট্রন, তার 17তম ইলেকট্রনটা অনেকে মনে করতে পারে যে আসলে pz এর মধ্যে গেছে, কিন্তু এটা ভুল। 17তম ইলেকট্রনটা কিন্তু pz এর মধ্যে যায়নি।
ঠিক আছে। তো পি অরবিটালকে পূর্ণ করার ক্ষেত্রে আমরা জানি প্রথমে px, এরপর py, এরপর pz এবং এরপর আবার px থেকে শুরু করতে হয়। সেজন্য আমরা বলতে পারি যে 17তম ইলেকট্রনটা মূলত গেছে 3py অরবিটালে। এখন এই যে আমরা সর্বশেষ ইলেকট্রনটা কোথায় গেছে সেটা নির্ণয় করলাম। এখান থেকে আমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে যে ক্লোরিনের 17তম ইলেকট্রনটা যাচ্ছে 3py অরবিটালে। এখন এই অরবিটালের জন্য আমরা 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করব। তো 3py অরবিটালের জন্য n এর মানটা কত হচ্ছে 3, যেহেতু এটা 3 তৃতীয় কক্ষপথ, এর মান হচ্ছে 3, p উপশক্তি স্তর বলে l এর মান হচ্ছে 1 এবং py যেহেতু সেজন্য আমরা বলতে পারি m এর মানটা হচ্ছে 0 এবং স্পিন দেখো তো ইলেকট্রনটা কি প্রথমবার গেছে py অরবিটালে নাকি দ্বিতীয়বার গেছে? নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা দ্বিতীয়বার গেছে। তো দ্বিতীয়বার গেছে বলে আমরা বলতে পারি যার স্পিনটা হচ্ছে -12। আচ্ছা সরি শিক্ষার্থীর একটু এডিশন আছে, আমার একটু টাইপিং এ ভুল হয়েছে। এটা মূলত 3py2, একটু এডিশন 3py2, ঠিক আছে ওকে। তার 3py2 অরবিটালের জন্য আমরা এই কোয়ান্টাম সংখ্যাগুলোর মান নির্ণয় করেছি। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবে। তো এরপরে আসা যাক আমাদের আরেকটা প্রশ্ন, ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। তাহলে ক্রোমিয়াম আমরা জানি একটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌল। তাহলে ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসযুক্ত মৌল আছে কয়টা? 4টা। কি কি? আমরা এসএসসি লেভেলে পড়েছিলাম 2টা নিয়ে, মনে আছে নিশ্চয়ই। একটা ছিল ক্রোমিয়াম আর একটা ছিল কপার। এখন আমাদেরকে আরো 2টা বাড়তি পড়তে হবে, একটা হচ্ছে মলিবডেনাম আর একটা হচ্ছে সিলভার। ঠিক আছে, তো আমি এর মধ্যে শুরু করছি ক্রোমিয়ামটা দিয়ে। আমাদের প্রশ্ন হচ্ছে ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। এখন এর জন্য আমাকে প্রথমে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস করতে হবে এবং আমাকে অবশ্যই এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এই প্রশ্নটার উত্তর যদি আমরা দিতে চাই তাহলে আমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা করতে হবে স্বাভাবিক নিয়মে, অর্থাৎ ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটা এক্ষেত্রে আমি লিখবো না। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে আমার এক্ষেত্রে এই প্রশ্নের উত্তর দিতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা প্রথমে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখতে পাচ্ছি যে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 এরপরে 3d4। তাহলে আহ্বান নিয়ম অনুযায়ী প্রথমে আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখবো এবং আমরা জানি যে এরপরে আমাদেরকে এই শক্তি স্তরের অর্থাৎ একই শক্তি স্তরের অরবিটালগুলোকে পাশাপাশি সাজিয়ে লিখতে হয়। শক্তি স্তর অনুযায়ী সাজিয়ে আমরা পাচ্ছি 3s2 3p6 এরপর 3d4 4s2। তো নিশ্চয়ই ইলেকট্রন আগে 4s কে ফিল আপ করবে এরপরে 3d তে যাবে, কিন্তু আমরা সাজিয়ে লেখার সময় আগে 3d তে লিখছি পরবর্তীতে 4s এর মধ্যে লিখেছি। এবং তোমরা জানো যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে ব্যতিক্রম, কারণ এখানে 3d টা অর্ধপূর্ণ হচ্ছে না। ডি এর মধ্যে যেহেতু 5টা ইলেকট্রন থাকলে অর্ধপূর্ণ হয়, কিন্তু এখানে ইলেকট্রন আছে 4টা। এজন্য এটাকে অর্ধপূর্ণ করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন 3d তে স্থানান্তরিত হয়ে চলে আসে। ঠিক আছে, তো আমরা এই ক্ষেত্রে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য যদিও ইলেকট্রন বিন্যাস এটা লিখছি, দেখো 4s থেকে একটা ইলেকট্রন 3d তে আসছে, কিন্তু এখন দেখো তো যে ইলেকট্রনটা আসছে সেটা কি সর্বশেষ ইলেকট্রনটা আসছে না 4s থেকে একটা ইলেকট্রন আসছে? অবশ্যই তোমাদের উত্তর হচ্ছে 4s থেকে ইলেকট্রন আসছে। এখন এটা একটু কথাটা একটু ভালো করে শুনে নিই। তাহলে 4s যখন ফিল আপ হয় তাহলে 4s1 4s2, তাহলে 4s2 পর্যন্ত যখন হয় তখন দেখো মোট 20টা ইলেকট্রন হয়। 4s2 পর্যন্ত, প্রথম থেকে 4s2 পর্যন্ত যদি আমরা হিসাব করি তাহলে মোট 20টা ইলেকট্রন হয়। ঠিক আছে, তাহলে 21তম ইলেকট্রনটা যায় কোথায়? 3dxy তে, 22তম 3dyz, 23তমটা যায় 3dzx এবং 24তম ইলেকট্রনটা যায় 3dx² - y² অরবিটালে। ঠিক আছে, তাহলে পরবর্তীতে এই 3d অরবিটালটাকে অর্ধপূর্ণ করার জন্য 4s থেকে একটা ইলেকট্রন 3dz² এ আসে, কিন্তু এটাই কিন্তু সর্বশেষ ইলেকট্রন নয়। আবার অনেকে মনে করতে পারে যে 4s1 এ যে ইলেকট্রনটা আছে সেটা সর্বশেষ ইলেকট্রন। তো আমি ক্লিয়ার করছি 4s এর এইটা 4s কে যেহেতু আগে ফিল আপ করবে, 3d এর আগে 4s কে ফিল আপ করবে, সেজন্য 4s এর ইলেকট্রনগুলো কখনোই সর্বশেষ ইলেকট্রন হবে না। ঠিক আছে, তাহলে সর্বশেষ ইলেকট্রন গেছে কোথায়? সর্বশেষ ইলেকট্রন গেছে 3dx² - y² এই অরবিটালে। আবার বলছি 3dz² বা 4s এগুলো হবে না। 3d সর্বশেষ ইলেকট্রনটা গেছে 3dx² - y² এই অরবিটালে। তাহলে এখন দেখো আমাদের সিদ্ধান্তে আসতে হবে যে ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3dx² - y² অরবিটালে প্রবেশ করে এবং এই অরবিটালটার জন্য আমরা যদি n এর মান দেখি, n এর মানটা কত আসছে 3,
যেহেতু ডি উপশক্তি স্তর তাহলে আমরা এল এর মান পাবো 2 এবং ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অরবিটাল বলে তাহলে এম এর মানটা আসবে 1 প্লাস 1। যেহেতু তোমরা জানো যে এল ইকুয়ালস টু 2 হলে এম এর মান কয়টা হয় 5টা -2 -1 0 1 2। তাহলে এখন তোমরা যদি সিরিয়ালি লিখো -2 -1 0 1 2 তাহলে দেখো এখানে এম এর মান কত আসে 1। ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার অরবিটালের জন্য এম এর মান আসবে 1 এবং যেহেতু ইলেকট্রনটা ওই অরবিটালে প্রথমবার গেছে সেজন্য তার স্পিন হচ্ছে +1/2। তাহলে দেখো তোমরা এতটুকু লিখতে পারলে কিন্তু কি 3 বা 4 অর্থাৎ প্রয়োগ বা উচ্চতর দক্ষতা যেটার জন্যই আসুক না কেন তোমরা ইজিলি নাম্বার পেয়ে যাবে যদি তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার থাকে, একটু বুঝে শুনে পড়ো। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। তোমাদেরকে এখন একটা কাজ দিচ্ছি, সেই কাজটা হচ্ছে কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। ঠিক আছে, তাহলে কপারের সর্বশেষ ইলেকট্রনটা কোন অরবিটালে গেছে সেটা আগে ফাইন্ড আউট করতে হবে, এরপরে ওই অরবিটালের জন্য আমরা কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করব। তো আশা করি ক্রোমিয়ামেটার মতো করে তোমরা এটাও করতে পারবে। তাহলে আজকের বাড়ির কাজ হচ্ছে দুইটা, একটা দিয়েছি আমাদের নিশ্চয়ই মনে আছে যে একটা দিয়েছিলাম পাউলি বর্জনীতি থেকে, আরেকটা এখন দিয়েছি যে ক্রোমিয়াম কপারের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। খুদা হাফেজ।